23শে অক্টোবর 2018। রাত তখন ওই 11:15 মতো বাজে। ব্যাঙ্গালোর ওরাকেল অফিসের কনফারেন্স রুমের দরজা খুলে ভিতরে ঢুকে এলেন আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিল চৌধুরী। খুনির দিকে শটান হাত বাড়িয়ে জিজ্ঞেস করলেন, হ্যালো মিস্টার তরুণ, কেমন আছেন? ব্যাস এইটুকুতেই ধরা পড়ে গেল 15 বছর আগের এক পলাতক খুনি। ধরা পড়ার পর খুনি শুধু একটাই কথা জানতে চেয়েছিল, আমাকে খুঁজে বার করলেন কিভাবে। এই খুঁজে বার করার গল্পটাই আজকে বলবো। তোমরা দেখছো শহুরে কথা। কথায় আছে না, পুলিশ চাইলে পারে না এমন কাজ নেই। 15 বছর পরেও খুনিকে খুঁজে বার করতে পারে দেশের অন্য প্রান্ত থেকে। ঘটনার সূত্রপাত 2002 সালের ডিসেম্বর মাসে। আহমেদাবাদের একটি স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার তরুণের সাথে বিয়ে হয় ব্যাংকে কর্মরতা সজনীর। তারা থাকতে শুরু করে আহমেদাবাদের একটি অ্যাপার্টমেন্টে। আর 5 জন নবদম্পতির মতোই কাটছিল তাদের জীবনযাপন। অন্তত আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছিল। এর ঠিক 3 মাস পর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসার দিন। সন্ধে 7:30 নাগাদ সজনী নিয়ম মাফিক ফোন করে তার দিদিকে। মিনিট 10 কথা বলে ফোন রেখে দেয় সজনী। এর প্রায় 2 ঘন্টা পর ঘড়িতে বাজে 9:30, আবার ফোন বেজে উঠল সজনীর বাড়িতে। এবার ফোন তোলে সজনীর বাবা। ফোন তুলেই ভয়ে বুক কেঁপে ওঠে তার। ফোনের ওপার থেকে চিৎকার করে কাঁদছে তার জামাই তরুণ। তরুণ বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, আপনার মেয়ের অবস্থা মোটেই ভালো নয়। কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ সজনীর মা বাবা রওনা হন মেয়ের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। এই রাত যে তাদের জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে, এই কথা তারা তখনও আন্দাজ করতে পারেননি। সজনীর অ্যাপার্টমেন্টে পৌঁছে তারা দেখতে পান তাদের মেয়ে আর এই পৃথিবীতে নেই। আর মেয়ের মৃতদেহের পাশে বসেই ক্রমাগত কেঁদে চলেছে তরুণ। সারা ঘরে সারা বাড়িতে তছ নছ করে জিনিসপত্র ছড়ানো। ভয়ঙ্কর ডাকাতি হয়ে গেছে বাড়িতে। আর সজনীকে তারই ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। তরুণের অবস্থা দেখে মেয়ের মৃত্যু যন্ত্রণা সামলেও সজনীর মা বাবা সান্ত্বনা দেন জামাইকে। সদ্য স্ত্রী হারানোর কাতর আর্তনাদ দেখে মন নরম হয় ঘটনাস্থলে অবস্থিত পুলিশদেরও। যতই কঠোর হোক না কেন, দিনের শেষে তারাও তো মানুষ। তাই ঠিক করা হয় এই অবস্থায় তরুণকে জিজ্ঞাসাবাদ না করে প্রথমে সজনীর বডি পোস্টমর্টমে পাঠানো হবে। এই কাজে কিছুটা সময় লাগবে এবং আশা করা যায় সেই সময়টুকুর মধ্যে তরুণ কিছুটা স্বাভাবিক নিশ্চয়ই হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সজনীর বাবা মাও এই কথা বিশ্বাস করে নেন যে এটা একটা ভয়ঙ্কর ডাকাতি এবং খুনের ঘটনা। কিন্তু মন মানে না পুলিশের সাথে আসা স্নিপার ডগ। তরুণকে দেখে সে ক্রমাগত ডেকেই চলেছে। তদন্তকারী অফিসারের ধমকেও সে থামবার পাত্র নয়। শেষমেশ এক প্রকার জোর করেই তাকে ঘটনাস্থল থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। এদিকে সারা রাত্রি কান্নাকাটি করার পর তরুণের শারীরিক অবস্থার এমন অবনতি হয় যে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু তদন্ত এগোনোর জন্য তরুণের সাথে কথা বলা একান্তই প্রয়োজন। তাই তদন্তকারী এক অফিসার পৌঁছে গেলেন হাসপাতালে। তারই সঙ্গে ছিল গতকালের সেই পোষ্যটি। তরুণের কাছাকাছি যাওয়ার পরেই আবার সে চিৎকার করতে শুরু করে। হাসপাতালে তো এত আওয়াজ করা যাবে না, তাই বাধ্য হয়েই ফিরে আসতে হয় অফিসারকে। কিন্তু ফিরে আসলেও তার মনে এতক্ষণে একটা সন্দেহ জট পাকিয়েছে। কুকুরটা তরুণকে দেখলেই এরকম ভয়ানক চিৎকার করছে কেন? অফিসার ঠিক করেন পরের দিন তিনি একাই হাসপাতালে গিয়ে তরুণকে জেরা করবেন, এবং তিনি গেলেনও তাই। কিন্তু কোথায় তরুণ? 16ই ফেব্রুয়ারি হাসপাতালে গিয়ে অফিসার জানতে পারেন তরুণ নিখোঁজ।
নিখোঁজ মানে একদম কর্পূরের মতো উবে গেছে সে। এরপর দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, এমনকি এক যুগের বেশি সময় কেটে গেল, অথচ তরুণকে আর খুঁজে পাওয়া গেল না। এর মাঝে 2006 সাল নাগাদ সজনীর মা বাবা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই ঘটনাটা নিয়ে পৌঁছে যান। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সোজা ফোন যায় আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চে, কিন্তু পুলিশের ভাগ্যে জোটে শুধুই ব্যর্থতা। 2012 সাল নাগাদ আবার কেসটি রিওপেন করা হয়। সজনীর সাথে যুক্ত সমস্ত চরিত্রকে ডেকে এনে জেরা করা হয়। প্রায় 4000-এর বেশি ফোন নাম্বার ট্যাপ করা হয়, কিন্তু খুনি তো দূর, পুলিশের হাতে একটা ক্লু অবধি জোটে। ধীরে ধীরে কেসটি ধামাচাপা পড়ে যায়। না, গল্প কিন্তু এখানে শেষ নয়, কারণ এরই পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছিল ভোপালে। 17 ফেব্রুয়ারি 2003। ভোপালের বাসিন্দা প্রবীণ ভাটেলে আজ সকাল থেকেই বেজায় আনন্দিত। বহু বছর পরে তার কলেজের এক সিনিয়র দাদা তাকে আজকে ফোন করেছিলেন। কিছুদিনের মধ্যেই নাকি তার সাথে একবার দেখা করতে চান, কি জরুরি দরকারে। নির্ধারিত সময় মতো তারা দেখা করেন। সিনিয়র দাদা প্রবীণকে জানান এই মুহূর্তে তার ব্যবসায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রবীণই তার একমাত্র ভরসা, একটা চাকরি তাকে জোগাড় করে দিতেই হবে। নিজের সাধ্যমতো প্রবীণ তার সেই সিনিয়র দাদাকে নিজেরই কোচিং সেন্টারে একটা চাকরি জোগাড় করে দেয় ইংরাজি টিচারের। এরপর দুজনে বেশ খানিকটা সময় কাটায়, দুজনের মধ্যে সখ্যতা বাড়ে। বিভিন্ন কাজের আছিলায় প্রবীণের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতে থাকে তার সেই সিনিয়র দাদা, এবং ধীরে ধীরে প্রবীণের সমস্ত পার্সোনাল ডকুমেন্ট জোগাড় করে নেয় সে। আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি পাসপোর্ট অবধি জাল করে নিজের ছবি বসিয়ে প্রবীণ ভাটেলে নামে নতুন জীবন শুরু করে সেই সিনিয়র দাদা। আসল প্রবীণ এইসব ঘটনা কিছুই জানতে পারে না। এরপর 2012 সাল নাগাদ নকল প্রবীণ চাকরি পান ওরাকেল নামে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ব্যাঙ্গালোরে পোস্টিং, মোটা মাইনের চাকরি, আর কি চাই জীবনে। এরপর তার পরিচয় হয় নিশা নামের একটি মেয়ের সাথে। বন্ধুত্ব এবং ক্রমে প্রেম হয় তাদের মধ্যে। নকল প্রবীণ ওরফে তরুণ নিশাকে জানায় যে সে আসলে অনাথ, এই পৃথিবীতে নিশা ছাড়া তার আর কেউই নেই। এমন কাতর আকুতি শুনে গলে যায় নিশা। তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং ক্রমে তারা বিয়েও করে। ব্যাঙ্গালোরেই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজের নতুন জীবন শুরু করে প্রবীণ রূপী তরুণ। তাদের দুটি বাচ্চাও হয়। নিশা কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারে না তার ছদ্মবেশী স্বামীর পূর্বজীবনের কথা। আবার ফিরে আসি অন্যদিকে। যতই ব্যর্থতা আসুক, পুলিশ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাদের খোঁজ কিন্তু চলছে। এরই মধ্যে 2012 সাল নাগাদ তরুণের বাবা মারা যায়। সুযোগ বুঝে পুলিশের একটা দল বাড়ি ভাড়া নেয় তরুণের মায়ের বাসস্থানের কাছাকাছি। ছদ্মবেশে চলতে থাকে প্রতিবেশী পাড়াপড়শিদের সাথে জিজ্ঞাসাবাদ। মানে ওইদিকে প্রবীণের ছদ্মবেশে তরুণ, আর এদিকে প্রতিবেশীর ছদ্মবেশে পুলিশ। খোঁজ খবর নিয়ে জানা যায় আন্নাম্মা দেবী অর্থাৎ তরুণের মায়ের দুই ছেলে। এক ছেলে থাকে আহমেদাবাদে আর অন্যজন থাকেন দক্ষিণ ভারতের কোথাও একটা। কিন্তু কোথাও একটার ভিত্তিতে কি আর তদন্ত করা যায়? তাই নজরদারি আরও শক্ত করা হয়। আন্নাম্মার প্রতিটি পদক্ষেপ মনিটর করা শুরু হয়। বেশ কিছু বছর মনিটর করার পর একটা প্যাটার্ন খুঁজে পায় পুলিশ। আন্নাম্মা দেবী মাঝে মাঝে কেরল যান এবং সেখান থেকে ব্যাঙ্গালোর। কিন্তু এ আর এমন কি, তাই মুভমেন্টের পাশাপাশি আন্নাম্মার ফোন কলের উপরও সার্ভেলেন্স শুরু হয়। জানা যায় নিশা নামের এক মহিলা ব্যাঙ্গালোর থেকে মাঝে মধ্যেই ফোন করেন আন্নাম্মা দেবীকে। এরপর পুলিশ প্রথম ব্রেক থ্রু পায় 2018 সাল নাগাদ, যখন আন্নাম্মা দেবীর ফোনে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন আসে। যে সে ল্যান্ডলাইন নাম্বার না, ফোন কলটি আসে ওরাকেল ইন্ডিয়ার ল্যান্ডলাইন নাম্বার থেকে, তাও আবার ব্যাঙ্গালোর অফিস থেকে।
সেই ব্যাঙ্গালোর যেখানে আন্নাম্মা মাঝে মাঝেই যান, সেই ব্যাঙ্গালোর যেখান থেকে নিশা নামের একটি মহিলা তাকে মাঝে মধ্যেই ফোন করে। তৎক্ষণাৎ আহমেদাবাদ পুলিশের একটি ইনভেস্টিগেটিং টিম পৌঁছে যায় ব্যাঙ্গালোরে। সেখানকার লোকাল পুলিশের সহায়তা নিয়ে তারা ব্যাঙ্গালোর ওরাকেল অফিসের সমস্ত এমপ্লয়ির ডেটা চেক করেন, কিন্তু সেইখানে তরুণ নামে তারা একজন কর্মচারীরও হদিশ পান। তবে এইটা জানতে পারেন আন্নাম্মার নাম্বারে যে ল্যান্ডলাইন থেকে ফোনটা এসছিল সেই ফোনটা করেছিল প্রবীণ ভাটেলে নামে একজন এমপ্লয়ি, এবং আরও খোঁজ নিয়ে জানতে পারেন সেই প্রবীণ ভাটেলের স্ত্রীর নামই নিশা, সেই নিশা যার থেকে আন্নাম্মা মাঝে মধ্যেই ফোন পান। দুয়ে দুয়ে 4 করে তরুণের সমস্ত পুরনো ছবি চেয়ে পাঠান ইনভেস্টিগেটিং টিম। খবর নিয়ে জানা যায় ভলিবল খেলার সূত্রে তরুণের হাতের একটি আঙুল ভাঙা ছিল। ব্যাস, আর দেরি না করে অফিসার অনিল চৌধুরী পৌঁছে যান ওরাকেল ইন্ডিয়ার অফিসে। খোঁজ নিয়ে জানেন প্রবীণ সেই মুহূর্তে অফিসেই আছেন এবং অন্য এমপ্লয়ীদের সাথে মিটিং করছেন। তিনি সরাসরি প্রবেশ করেন মিটিং রুমে। এরপর সেই প্রথম দৃশ্যটা মনে আছে। মিটিং রুমে ঢুকেই অফিসার প্রবীণের দিকে হাত বাড়িয়ে জিজ্ঞেস করেন, হ্যালো তরুণ, কেমন আছেন? এত বছর পরেও তরুণ নাম শুনে কিন্তু একবারে রেসপন্স করেন ছদ্মবেশী প্রবীণ ভাটেলে, আর হ্যান্ডশেকের আছিলায় ভাঙা আঙুলটিও পরখ করে দেখে নেন ইন্সপেক্টর। পুরনো ছবির সাথে মিল, ভাঙা আঙুল। ইন্সপেক্টরের বুঝতে আর বাকি থাকে না এই প্রবীণ ভাটেলেই আসলে ছদ্মবেশী তরুণ। তরুণও ততক্ষণে বুঝে গেছে তার এই লুকোচুরি খেলা এইবার শেষ, পালানোর আর পথ নেই। কিন্তু অ্যারেস্ট হওয়ার পর সে শুধু একটাই কথা জানতে চান, আমাকে খুঁজে বার করলেন কিভাবে? তাকে পুরো ঘটনা জানানো হয় এবং তারপর তরুণ কনফেস করেন যে হ্যাঁ, সেই রাত্রে তিনিই খুন করেছিলেন। তিনি এই কথাও জানান যে বিয়ের পর থেকেই তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক চাপে পড়েই বিয়ে করতে হয় তরুণকে। বিয়ের আগে তরুণের একজন প্রেমিকাও ছিল এবং তার সাথেই বিয়ে করতে চাইতো তরুণ। খুনের রাত্রে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এবং সবশেষে তরুণ হত্যা করেন তার স্ত্রীকে। হত্যা করার পর যখন তিনি হসপিটালে যান, সেই হসপিটাল থেকে পালিয়ে প্রথমে তিনি তার সেই প্রাক্তন প্রেমিকার কাছেই যান, কিন্তু সমস্ত ঘটনা জেনে তার সেই প্রাক্তন প্রেমিকা তাকে স্বীকার করতে রাজি হয় না। প্রাক্তন প্রেমিকার কাছে ফিরে যাওয়ার উপায় নেই দেখেই এই বিকল্প পথ বেছে নেয় তরুণ। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমি এরকম একটা থ্রিলার গল্পের সিরিজ করছি আমার চ্যানেলে। তোমাদের যে কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে অবশ্যই জানিও কিন্তু, আর তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো একটা গল্প নিয়ে।